ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঁজাজা প্রেমা। বনে জঙ্গলে আগুন লাগালে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে যাতে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়, সেজন্য চীনে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ড্রোন। জেজিয়াং প্রদেশের হাংজোর একটি বনাঞ্চলের সকল কর্মীদের হাতে হাতে দেখা যাবে এমন প্রযুক্তি। এই ধরনের একটি ড্রোন দিয়ে নজর রাখা যাচ্ছে 130 হেক্টর বনে। দাবানল কিংবা অন্য কোনো দুর্যোগ যেন প্রাকৃতিক সম্পদ এবং নগর ব্যবস্থাপনার দক্ষতায় বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য ড্রোন প্রযুক্তিতে নজর দিয়েছে চীনের স্থানীয় সরকার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো। ড্রোন ব্যবহার করেই এখন চলছে বন পাহারা ও নগর ব্যবস্থাপনার কাজ। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌ শহরের ছাংলি ফরেস্ট ফার্মের এখন প্রত্যেক বনকর্মীর কাছে আছে ড্রোন। বিশেষ এই ড্রোনের সহায়তায় 130 হেক্টরেরও বেশি বনভূমির উপর যাবতীয় নজর রাখতে পারছেন তারা। ড্রোনগুলো এক ফ্লাইটেই দেখে নিতে পারে কোথাও আগুন লেগেছে কিনা, কোথাকার কোনো পাওয়ার গ্রিডে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা, কিংবা বনঘেঁষা নদীতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটছে কিনা। চচিয়াংয়ের নিম্ন উচ্চতার আকাশ অবকাঠামোর নানা প্রযুক্তিগত সমাধান দিচ্ছে আইকিং টেক। ড্রোনগুলো যাতে নিজেদের ব্যাটারি ও সেন্সর স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করতে পারে, সেটার জন্য একটি যন্ত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এতে করে ড্রোনগুলো মানুষের সাহায্য ছাড়াই শহর ও বনে 24 ঘন্টা নিরাপত্তা টহল, আকাশ পর্যবেক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি উদ্ধার এবং অন্যান্য কাজ করতে সক্ষম। ড্রোনটির প্রসেসিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 100 টেরা অপারেশন। উড্ডয়নের সময় এটি অপরিচিত পরিবেশের 3D মডেলিং করতে পারে। এছাড়া এটি ট্রাফিক জ্যাম এবং অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতির রিয়েল টাইম তথ্য পাঠাতে পারে। চীনের স্থানীয় প্রশাসনগুলো নগর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য ড্রোনের অপারেশন প্ল্যাটফর্ম তৈরি করেছে। কুয়াংচৌ শহরের নানশা জেলা একটি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম পরীক্ষা করছে, যেখানে ড্রোন দ্বারা সংগৃহীত তথ্য স্থানীয় কর্তৃপক্ষের জন্য নগর এলাকার 3D ও রিয়েল টাইম তথ্য দেবে। চুয়াচিয়াংয়ের মতো আনহুই প্রদেশের হফেই সিটিতেও কম উচ্চতার অবকাঠামোর জন্য একটি বিশেষ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ড্রোন ভিত্তিক কম উচ্চতার আকাশ অর্থনীতির অবকাঠামো পরিচালনার জন্য সেখানে গড়ে তোলা হয়েছে আরও 2টি প্ল্যাটফর্ম। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট তৈরি করেছে নতুন AI ডায়াগনস্টিক টুল, বা খুব দ্রুত পলিপ শনাক্ত করতে পারে। আধুনিক এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ওয়েনচৌ ক্যান্সার হাসপাতালে। চীনা বিশেষজ্ঞরা আশা করছেন এই AI প্রযুক্তির ব্যবহারে ক্যান্সারের শনাক্তকরণ আরও দ্রুত হবে। হোসনে মোবারক সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। দ্রুত পলিপ শনাক্তকরণে একটি AI ডায়াগনস্টিক টুল তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট। প্রাথমিক পর্যায়ে দ্রুত রোগ নির্ণয় এবং এর চিকিৎসার ফলে চীনের বিস্তৃত জনসংখ্যার মধ্যে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে ক্যান্সারের লক্ষণ। টেনসেন্টের এই প্রযুক্তিটি প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ওয়েনচৌ ক্যান্সার হাসপাতালে। AI সংযুক্ত ক্লোনোস্কোপির এই প্রযুক্তির নাম মি। মেডিকেলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে এটি। এই হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের একজন বিশেষজ্ঞ ডাক্তার প্যানচিয়ে হজম সংক্রান্ত টিউমারের প্রাথমিক শনাক্তকরণ এবং
চিকিৎসায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি। রোগ নির্ণয় এবং চিকিৎসার সুবিধার্থে নতুন এই এআই প্রযুক্তি চালু করেছেন তিনি। মিং এর ডেভেলপার আলেকজান্ডার এনজির মতে এই ধরনের এআই টুলস ডাক্তারদের রিপ্লেস করতে না পারলেও তাদের রোগ নির্ণয়ের পদ্ধতিকে আরও নিখুঁত করেছে। ডাক্তারদের ডায়াগনস্টিক বা রোগ শনাক্ত করার সময় কমিয়ে এনেছে। এতে করে তারা অন্য বিষয়গুলোতে আরও বেশি মনোযোগ দিতে পারছেন। তাছাড়া এই সিস্টেমটি তরুণ চিকিৎসকদেরকেও ক্লিনিক্যাল প্র্যাকটিসের অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করতে পারে। এই প্রযুক্তির মাধ্যমে তরুণ চিকিৎসকরাও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং ঝুঁকি ছাড়াই চিকিৎসা প্রদান করতে পারবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের আশা, প্রযুক্তির ব্যবহার অচিরেই পৃথিবী জুড়ে শুরু হবে এবং চিকিৎসকদের কাজের চাপ অনেকটাই কমে আসবে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। সূর্যের শক্তির উৎস নিউক্লিয়ার ফিউশন। টেকসই শক্তির সবচেয়ে আদর্শ রূপ এটি। চীনের লক্ষ্য সূর্যের মতো এমন একটি কার্যকর ফিউশন শক্তি ব্যবস্থা তৈরি করা যা নিজের ব্যবহারের চেয়ে বেশি শক্তি উৎপাদন করবে। আর সেই গবেষণায় আরও এক ধাপ এগিয়েছেন চীনা বিজ্ঞানীরা। সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের জন্য তারা তৈরি করেছেন একটি গতিশীল পরীক্ষামূলক ব্যবস্থা। ফয়সল আব্দুল্লাহর আরেকটি প্রতিবেদন। একটি অ্যাটোসেকেন্ড হল 1 কুইন্টিলিয়ন ভাগের 1 সেকেন্ড। এর মানে হল দশমিকের পর 17টি শূন্য বসানোর পর 1 বসালে যত হয় তত সেকেন্ড। এটি কতটা ক্ষুদ্র সময় তা বোঝাতে আমরা আলোর গতিবেগের আশ্রয় নিতে পারি। আলো যেখানে সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার যেতে পারে, সেখানে 1 অ্যাটোসেকেন্ডে আলো পাড়ি দিতে পারে মাত্র 1 পরমাণু সমান দূরত্ব। এই চরম ক্ষুদ্র সময়ের বিরতিতে লেজার রশ্মির পালস তৈরি করা সম্ভব হবে চীনের নির্মিতব্য অবকাঠামোয়। আর সেই লেজার পালস দিয়ে আরও ভালো করে জানা যাবে ইলেকট্রনের নানা অদ্ভুত আচরণ সম্পর্কে। অ্যাডভান্সড অ্যাটোসেকেন্ড লেজার ইনফ্রাস্ট্রাকচার বা সংক্ষেপে AALI, এই অবকাঠামো তৈরি হবে কুয়াংতুংয়ের তোংকুয়াং ও শায়ানসি প্রদেশের সিয়ান। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে থাকবে 10টি বিম লাইন, যা চরম অতি বেগুনি রশ্মি, সফট এক্স-রে ও টেরাহার্টজ রেডিয়েশন কভার করবে। আরও থাকবে 22টি গবেষণা টার্মিনাল, যা আগামী 5 বছরে একটি পূর্ণাঙ্গ অ্যাটোসেকেন্ড বিজ্ঞান অবকাঠামো হিসেবে আত্মপ্রকাশ করবে। এই প্রকল্পের অধীনে অ্যাটোসেকেন্ড লেজার পালস তৈরির 6টি হবে তোংকুয়ানে, 4টি সিয়ানে। চীনের 2টি শহরই বিজ্ঞান প্রযুক্তির জন্য নামকরা। সিয়ানের শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামো এবং কৌশলগত বিন্যাস রয়েছে। চীনের পশ্চিমাঞ্চলে বড় বৈজ্ঞানিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শহরটি। এখানে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যা গবেষণা সক্ষমতা আরও মজবুত করেছে। অ্যাটোসেকেন্ড লেজার পালস তৈরির কাজ সম্পন্ন হলে পদার্থবিদ্যার পাশাপাশি রসায়ন, তথ্যপ্রযুক্তি এবং জৈব চিকিৎসা বিদ্যাতেও গুরুত্বপূর্ণ মৌলিক অনেক সমস্যার সমাধান আসবে দ্রুত। AALI এর তোংকুয়ান অংশের প্রধান প্রকৌশলী চাও খুন জানালেন, সিভিল ইঞ্জিনিয়ারিং পর্যায়ে এই প্রকল্প নির্মাণে প্রায় 2 বছর সময় লাগবে। এরপর এতে ফেমটোসেকেন্ড লেজার ইনস্টল করার কাজ শুরু হবে। এরপর অ্যাটোসেকেন্ড লেজার এবং পরীক্ষামূলক টার্মিনাল স্থাপন করা হবে। চীনা গবেষকরা আশা করছেন পরিকল্পিত 5 বছরের সময়সীমার মধ্যেই সম্পন্ন হবে এ প্রকল্পের কাজ।
ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে। মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে গড়ে তোলা সম্ভব সুন্দর পৃথিবী। দীর্ঘ ২০ বছর ধরে এই কাজ করে চলেছেন জেজিয়াং প্রদেশের একজন বন রক্ষক। তার নাম চাং শুয়েন। তিনি পাহাড়ি অরণ্যের শিকা হরিণদের দেখাশোনা করছেন। তাদের প্রতি জনসচেতনতা সৃষ্টির জন্য ছবি তোলার কাজও করছেন। বিস্তারিত শান্তা মারিয়ার প্রতিবেদনে। পাহাড়ি অরণ্য, উঁচু নিচু পথে হেঁটে চলেছেন একজন বন রক্ষক। তিনি পর্যবেক্ষণ করছেন। বন্যপ্রাণীদের দেখভালের দায়িত্ব তো তারই ওপর। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি শিকা হরিণ। সুঠাম দেহী হরিণটি মানুষ দেখেও ভয় পেল না, কারণ ও জানে এই মানুষটি তার বন্ধু। এই বন্ধুর নাম চাং শুইয়ান। তিনি জেজিয়াং প্রদেশের ছিং লিয়াংফেং ন্যাশনাল নেচার রিজার্ভ বা প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের ছিয়ান ছিংথান সুরক্ষা স্টেশনের বন রক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি শিকা হরিণদের প্রতি খুব যত্নশীল। তিনি তাদের ছবি তোলেন। এই সব ছবি শিকা হরিণ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির কাজ করে। চাং প্রথম শিকা হরিণের ছবি তোলেন ১৯৯৮ সালে। ওই বছরই এই সংরক্ষিত বনাঞ্চলের প্রতিষ্ঠা হয়। চাং শিকা হরিণের সুরক্ষা, পর্যবেক্ষণ ও ছবি তোলার দায়িত্ব নেন। ২০০০ সালে তিনি এই স্টেশনে চাকরি নেন। ২২ বছর বয়সে চাং প্রথম শিকা হরিণের সংস্পর্শে আসেন। তিনি তখন ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করছিলেন। ওই দিন আমি হঠাৎ করে দেখলাম কয়েকটি শিকা হরিণ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তারা আমার বেশ কাছেই ছিল। আমি তাদের ডাক শুনতে পাচ্ছিলাম। তারা পাহাড়ের চূড়ার দিকে দৌড়ে গেল। রাজকীয় ভঙ্গিমায় একটি পুরুষ হরিণ পাথরের উপর দাঁড়িয়েছিল। তার শিংয়ের কি বাহার! এই মোলাকাতের পর চাং প্রতিটি প্যাট্রোলের সময় আগ্রহের সঙ্গে শিকা হরিণ দেখার আশা করতেন। তিনি ওদের স্বভাব বিষয়ে আরও জানার জন্য বই পড়তে থাকেন। স্বাভাবিকভাবেই আমি শিকা হরিণদের পছন্দ করা শুরু করি। আমি প্রবীণদের কাছ থেকে শিখি, যেমন পুরুষ ও নারী হরিণের পায়ের ছাপে পার্থক্য, সেই সঙ্গে হরিণের সঙ্গে বন্য শূকরের পায়ের ছাপে কি পার্থক্য, এসব বিষয়ে জানতে পারি। ছবি তোলার জন্য চাং রিজার্ভের প্রতিটি পাহাড়ে চড়েছেন। তিনি বছরে ৩৩০ দিন এই স্টেশনে কাজ করেন। ১১০০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি পাহাড়ি অরণ্যের সৌন্দর্যে যেমন পরিপূর্ণ, তেমনি বন্যপ্রাণী সুরক্ষাতেও উপযুক্ত। ২০০২ সালে একবার চাং জানতে পারেন স্থানীয় গ্রামবাসীরা একটি সদ্যজাত হরিণ শাবক পেয়েছে এবং এটি সুরক্ষার জন্য ফরেস্ট স্টেশনে পাঠিয়েছে। চাং জানতেন যেহেতু শাবকটি মানুষের সংস্পর্শে এসেছে এবং তার দেহে মানুষের গন্ধ লেগেছে, ওর মা আর ওকে গ্রহণ করবে না। তিনি একজনকে দায়িত্ব দেন ওকে প্রতিপালনের। ছানাটির নাম দেয়া হয় ছিয়ান ছিয়ান। ওকে ছাগলের দুধ খাওয়ানো হয়। যত্নের সঙ্গে প্রতিপালন করলেও ওর বন্য প্রকৃতি যেন বিনষ্ট না হয় এবং মুক্ত করার পর ও যেন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে, সেজন্য বিচক্ষণ পদক্ষেপ নেন চাং।
আমরা প্রতিদিন ওর ওজন, তাপমাত্রা রেকর্ড নিতাম। ওকে আমরা বাইরেও নিয়ে যেতাম। কাউকে দেখলে খুব ভয় পেত, পালিয়ে যেত। সে যদি ভয় পেত তাহলে সেদিন তার ওজন আর বাড়ত না। চাং তার তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াইপোতে প্রকাশ করেন। অনেকেই আগ্রহ দেখান। তিনি সেখানে হরিণের গল্প বলেন, ভিডিও দেখান। এর মাধ্যমে নেটিজেনরা সচেতন হন। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তারা এগিয়ে আসেন। চাং জানান, অনেক সময় নেটিজেনরা ছোট হরিণ শিশুদের জন্য দুধ ও অন্যান্য খাদ্য পাঠান। চাং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে শিকা হরিণের গল্প ও প্রকৃতির গল্প বলেন। এতে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। মানুষ ও প্রকৃতির মধ্যে সুসম্পর্ক রক্ষায় এভাবেই কাজ করে চলেছেন প্রকৃতিপ্রেমী চাং। চীনে শিকা হরিণ প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। চীন সরকারের জীববৈচিত্র্য সংরক্ষণমূলক কাজের ফলে শিকা হরিণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের হুনান প্রদেশের জিদং কাউন্টির কোয়াংখৌ গ্রামের 14 বছর বয়সী কিশোরী খোয়াং ইউশেন অষ্টম গ্রেডে পড়ুয়া এই কিশোরী প্রতিদিন তার এক প্রতিবন্ধী প্রতিবেশী সহপাঠীকে পিঠে করে বয়ে নিয়ে যায় ক্লাসরুমে। ক্লাসরুমে ওঠানামা করতে প্রতিদিন অত্যন্ত কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় খোয়াংকে। চলুন দেখে আসি সাহসী, পরিশ্রম ও অদম্য কিশোরী খোয়াংয়ের গল্প। মধ্য চীনের হুনান প্রদেশের ছিতং কাউন্টির কুয়ানখৌ গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী কুয়াং ইউসুয়ান প্রায় 8 বছর ধরে নিজের প্রতিবেশী প্রতিবন্ধী সহপাঠী লিউ শিহানকে পিঠে করে নিয়ে যাচ্ছেন স্কুলের এক ক্লাসরুম থেকে আরেক ক্লাসরুমে। সিঁড়ি বেয়ে করছেন ওঠানামা। কুয়াংয়ের বয়স যখন 6 কি 7 বছর, গুইলেন বারে সিন্ড্রোম রোগে আক্রান্ত লিউকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। একদিন কুয়াং ঠিক করে সেই কাঁধে করে নিয়ে যাবে সহপাঠী লিউকে। লিউর বাকি সব ঠিক থাকলেও রোগটার কারণে সে একটু হাঁটাচলা করতে পারত না। ওই দিনের পর থেকেই লিউর স্কুলে যাওয়া ও স্কুলে ঘোরাফেরার বাহন হয়ে ওঠে কুয়াং। মাঝে মাঝে লিউর দাদি ইলেকট্রিক ট্রাইসাইকেলে করে তাদের স্কুল পর্যন্ত পৌঁছে দিলেও লিউকে শক্ত করে ধরে বসতে হয় কুয়াংয়ের কাঁধেই। স্কুলের নিচতলা থেকে ওপরতলায় ওঠা ও ক্লাস শেষে নিচে নেমে আসতে কুয়াংই লিউর একমাত্র ভরসা। আমার দাদি বলতেন, তুমি নিজেও তো হালকা, আরেকজনকে পিঠে নিলে যদি ফেলে দাও। আমি বলতাম, আমি শক্তিশালী, আমার পেশি আছে। কৃষিকাজ ও নাতনির যত্ন নিয়ে বেশ হিমশিম খান লিউর দাদি। তাই প্রথম থেকেই লিউর দায়িত্ব স্বেচ্ছায় কাঁধে নিয়েছে কুয়াং। কুয়াংয়ের যেন খাটনি কম হয় সেদিকে আবার নজর আছে লিউর। স্কুলে আমি খুব একটা পানি খাই না, আমার তৃষ্ণাও পায় না, কারণ আমাকে ঘন ঘন বাথরুমে নিয়ে যেতে কুয়াংয়ের কষ্ট হবে। লিউর দাদি জানালেন, একবার যখন তিনি খামারের কাজে ব্যস্ত ছিলেন তখন লিউকে স্কুল থেকে আনতে ভুলে গিয়েছিলেন। যখন তিনি লিউকে আনতে স্কুলে ছুটে যান তখন দেখেন রোগা পাতলা ছোট্ট একটি মেয়ে কুয়াং লিউকে পিঠে করে বাড়ি ফিরছে। তারপর থেকে স্কুলের দিনগুলোতে লিউর নিত্যসঙ্গী হয়ে ওঠে কুয়াং। আমাদের সম্পর্ক আগে থেকেই ভালো ছিল। আমি তাকে বহন করতে শুরু করি একদিন। এর পেছনে কোনো কারণ নেই, এটা আমার কাছে বেশ স্বাভাবিক। একদিন লিউকে কাঁধে নিয়ে বেশ কসরত করে তুষার ঢাকা একটি মাঠ পার হচ্ছিল কুয়াং ইউসুয়ান। সেটার ভিডিও করেন স্কুলের প্রিন্সিপাল চৌ চৌংই। কুয়াংকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।
এমন হৃদয়বান ও পবিত্র মনের মেয়ে সত্যিই বিরল। মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির পর খানিকটা ঝামেলায় পড়েছিল দুই বন্ধু। দুজনের জন্য বরাদ্দ হয় দুটো আলাদা ক্লাস, কিন্তু লিউর কথা চিন্তা করে কুয়াং জোর চেষ্টা চালায় ক্লাস বদল করার। শেষে স্কুল কর্তৃপক্ষ রাজি হয় দুজনকে এক ক্লাসেই রাখার। কুয়াং ও লিউর বন্ধুত্বের কথা এখন স্কুলটির সবার মুখে মুখে। অন্য সহপাঠীর জন্য তারা এখন অনুপ্রেরণার বিশাল উৎস। কুয়াংয়ের দেখাদেখি তারাও এখন লিউকে সাহায্য করে, তার জন্য পালা করে খাবার নিয়ে আসে সবাই। কুয়াং ও লিউর লক্ষ্য হল একই সঙ্গে পরে একই কলেজে ভর্তি হওয়া। যখনই আমার সাহায্যের প্রয়োজন হয় কোয়াং সব সময় পাশে থাকে। ও যেন আমার পরিবারের সদস্য। তবে এদিকে কুয়াংয়ের জন্য লিউ কম করছে না। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা লিউ তার স্কুলের সেরা ছাত্রী। কুয়াংয়ের পড়াশোনায় সে বেশ সাহায্য করছে। সপ্তম শ্রেণীর গ্রীষ্মকালীন সেমিস্টার শেষে লিউর সহযোগিতায় কুয়াং নিম্ন গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পৌঁছে যায়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।